যারা এখনো মনে করতেছেন গুপ্ত রাজনীতি করে আপনার গুপ্ত কর্মী বাহিনী দিয়ে আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা এখানে হাজির করবেন, আবার ধরা খাওয়া যাওয়ার পরে আপনি আবার অস্বীকার করবেন, এই কালচার থেকে আপনারা ফিরে আসুন। বারবার করে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বছর পার হয়ে যাওয়ার পরে ডাকসু নির্বাচন কেন্দ্রিক দৃশ্যমান পদক্ষেপ হচ্ছে, সেই পদক্ষেপ নিয়েও নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র উত্তরে আমরা আমাদের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি শুরুতে আমাদের প্রচারণা কার্যক্রম এবং সেটার পরবর্তী যে স্পিচ সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো। আমরা আজকে কলাভবন এরিয়ায় অনাবাসিক শিক্ষার্থীদের সাথে এবং আমাদের লাইব্রেরি এরিয়ায় আমরা অনাবাসিক শিক্ষার্থীর সাথে আমরা কথাবার্তা বলেছি। সবাই একটা বিষয় নিয়ে সন্দিহান যে ডাকসু আদৌ হবে কি না, কিংবা হলেও সেটা পরিবেশটা সুষ্ঠু হবে কি না। সবাই একটা বিষয় নিয়ে কনসার্ন যে নির্বাচন কমিশন আসলে কি করতেছেন, কেন এবার সেনাবাহিনী নিয়োগ হবে, কেন এবার সেনাবাহিনী মোতায়েন করা হবে, আবার কেন এবার ডাকসু বানচালের জন্য হাইকোর্ট কেন এবার রিট করে, আবার কেন এবার নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের আগে 9 দিন বন্ধ দিয়ে দেন। এটা নিয়ে শিক্ষার্থীরা কনফিউজড। অনেকে বাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনাও করতেছেন, অনেকে চিন্তা ভাবনা করছে আমরা হলে থাকবো কিন্তু ভোট দিতে আসবো না। এই যে নানান রকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। এই জায়গা থেকে আমরা একটা বিষয় কনসার্ন জানাতে চাই নির্বাচন কমিশনের প্রতি, যে আপনারা যে 7, 8, 9 তারিখ এখন বলছেন 8, 9, 10 তারিখ আপনারা বন্ধ দিয়েছে, কিন্তু 7 তারিখ এর আগে 5, 6 তারিখ শুক্র শনিবার আমাদের মনে হচ্ছে এটা গভীর একটা ষড়যন্ত্র হচ্ছে। শুক্র শনিবার তারপর আপনি একদিন ক্লাস খোলা রাখলেন, কিন্তু আপনি 9 দিন বন্ধ হয়ে যাচ্ছে। এই 9 দিন বন্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ডাকসুর প্রতি নিরুৎসাহিত হচ্ছে। শুধুমাত্র 9 দিন বন্ধের কারণে না, আপনি একাধারে বন্ধ দিয়ে দিচ্ছেন, একদারে আবার হুমকি দামকি কিংবা ত্রাসের একটা সংস্কৃতি কায়েম করার মতো একটা পরিস্থিতি আপনি তৈরি করতেছেন যে সেনাবাহিনী মোতায়েন করে দিবেন। আপনি আবারও নিয়মকানুন দিচ্ছেন, নিয়মগুলো মানতেছে না, আপনি নিজেই সেই নিয়মকানুন না মানার কারণে যে প্রার্থীরা মানতেছে না তাদের প্রতি আপনার বিন্দুমাত্র কোনো পদক্ষেপ নেয়। এটাই শিক্ষার্থীদের মধ্যে সন্দেহটা জাগ্রত করছে। এই বিষয়টা আমরা বারবার করে জানিয়ে আসতেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই ডাকসু নিয়ে, আপনি জানেন ডাকসু হচ্ছে গণ অভ্যুত্থানের একটা ফসল। এই ডাকসু গণ অভ্যুত্থানের একটা কমিটমেন্ট। ডাকসু শিক্ষার্থীরা গণ অভ্যুত্থান যদি বলেন, জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শুরু হয়েছিল, পরবর্তীতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল। যদি আমি গণ অভ্যুত্থানের অন্যতম স্পিরিট বলি, সেই স্পিরিট হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা সমুন্নত রাখা। শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা সমুন্নত রাখতে হলে অবশ্যই শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম সেটাকে আপনার স্টাবলিশ করতে হবে, সেটাকে কার্যকর করতে হবে। কিন্তু আমরা দেখেছি 1 বছর পার হয়ে যাওয়ার পরেও এটা নিয়ে ষড়যন্ত্র এখনও চলমান। সর্বশেষ যে ষড়যন্ত্র সেটা আমরা গতকাল আমাদের মধ্যে দৃশ্যমান হয়েছে। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা কিভাবে হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত সে নিয়েছিল। আমরা শুধু বলতে চাই হাইকোর্টকে কিংবা বিচারপতিকে বলতে চাই, কিংবা যারা এই কূটনৈতিক যে কূটচাল তারা চালতে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে এই যে ডাকসুর সিদ্ধান্ত সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আসবে। সেই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে, কারণ শিক্ষার্থীরা জীবন বাজি রেখে আন্দোলন করে পরিস্থিতি চেঞ্জ করেছে। তারা নতুন পরিস্থিতি তারা হাজির করতে চায়, নতুন বন্দোবস্ত শিক্ষার্থীরা হাজির করতে চায়। হাইকোর্ট যেভাবে জুলাই মাসে 24শে জুলাই মাসে যেভাবে অন্যের দ্বারা দ্বারস্থ হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আমরা হাইকোর্টের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না। আমরা আপনাদের প্রতি আস্থা রাখতে চাই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে নতুন পরিস্থিতি এনেছিল, সেই নতুন পরিস্থিতি আবারও নতুন করে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, এটা আমরা আস্থা রাখতে চাই। আমরা দেখেছি শুধুমাত্র একজন ব্যক্তির প্রার্থিতা বাতিল কিংবা থাকবে কি থাকবে না সেটার জন্য রিটের পরিপ্রেক্ষিতে পুরো ডাকসুকে বানচাল করে দেওয়া হয়েছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা আবারও বলতেছি এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা কখনো এটা চাই না, হতেও দিব না, এটা স্পষ্ট আমাদের বক্তব্য। আজকে আপনার কোর্ট আবার রায় দিবে, আমরা বলতে চাই কোর্ট অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে রায় দিবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের আবারও খেপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না, এতটুকু আমরা আহ্বান জানাতে চাই। আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি রিটকারী নারীকে গণধর্ষণের জন্য হুমকি দিয়েছেন, তিনি বলেছেন যারা এটা বিরোধিতা করবে তাদেরকে তিনি গণধর্ষণ করবেন। এই জায়গায় আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে স্লাশ শেভিং করা কিংবা গণধর্ষণের মতো হুমকি দেওয়ার মতো পরিস্থিতি আমরা কখনো তৈরি হতে দেব না। আমরা একটা বিষয় বলি, দেখেন আমরা অনেকে বলতেছে নারীদের জন্য কমফোর্ট জোন চাই, নারীদের জন্য কমফোর্ট ক্যাম্পাস চাই, তা আমরা সকলে মুখের কথা বলি। আমরা অনেকে এখন বলতেছি, আমরা নিজেরাও বলতেছি
আইনের কথা বলতেছি যে সাইবার সিকিউরিটি সেল গঠন করবো আমরা। আমাদের একটা বিষয়, আমরা অবশ্যই আইনিভাবে এটা লড়াই করব। তবে আজকে একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই যে দেখেন, আমাদের শুধুমাত্র নারীদের প্রতি রাজনৈতিক মতাদর্শের কারণে, মতের বিদ্বন্দ্বের কারণে আমরা নারীদেরকে ট্রিট করি। শাপলা, শাহবাগ, বাইনারি আওতায় গিয়ে নারীদেরকে আমরা ট্রিট করি। কারণ কি জানেন, আমরা দেখেছি চট্টগ্রামে শুধুমাত্র একজন নারী প্রতিবাদ করার কারণে তাকে ফ্লাইং কিক দেওয়া হয়েছিল। আমরা মনে করি জানেন, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা দল তাদের একটা মতাদর্শ আছে, নারীদের নিয়ে তাদের সংজ্ঞা আছে। কেউ মনে করে হিজাব নিকাব পরা মানে নারী, এর বাইরে যে প্রতিবাদ করবে কিংবা এর বাইরে যে যাবে, তার বদ্ধমূল ধারণার বাইরে যে যাবে, তার কোনো, সে নারী বলে কোনো অগ্রাধিকার পাবে না। নারী বলতে তার কোনো অধিকার নাই। তাকে যেই কোনোভাবে হেনস্থা করা যাবে, লাথি মারা যাবে, জুম করে ভিডিও করা যাবে, তার কোনো অধিকার নাই। এটা একটা মানুষ ধারণা করেন। আবার আরেকটা অংশ ধারণা করেন যে তারা হচ্ছে নারী মানে সে মডার্ন পোশাক পরবে না, যারা হিজাব নিকাব পরে তার কোনো অধিকার নাই। এই যে বাইনারিটা, এই যে মতাদর্শটা, আমরা এর বিরুদ্ধে অবস্থান করতেছি। আমরা বলতে চাই যে আপনারা শুধুমাত্র নিজস্ব মতাদর্শের কারণে আপনি বলতেছেন নারী মানেই হচ্ছে সে ঘরে থাকবে, পর্দা করবে, নিকাব পরবে। নারী কেন আপনার প্রেস ক্লাবে এসে আপনার সংবাদ সম্মেলন করবে? নারী কেন প্রতিবাদ করবে? নারী ওইখানে প্রতিবাদ করতে আসলে তাকে ফ্লাইং কিক দেওয়া জায়েজ। আমরা দেখছি এটা জায়েজ করেছে। আবারও যে ব্যক্তি ফ্লাইং কিক দিয়েছিল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, তাকে 1 সপ্তাহের মাথায় তাকে আবারও জেল থেকে ছাড়িয়ে এনে ফুলেল মারা দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছি 5 আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মস্বীকৃত রাজাকার থেকে নরমালাইজ করার চেষ্টা করেছে। কিছু নারী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী নারী কণ্ঠস্বর, তারা সেখানে প্রতিবাদ করেছে। আমরা বিপরীতে কি দেখেছি, ওই ঢাকা শিবিরের একজন নেতা এসে ওই নারীদের জুম করে ভিডিও করতেছেন। তার মানে তার মনোভাবের জায়গাটাই হচ্ছে এটা, যে নারী তার মতাদর্শের বাইরে গিয়ে প্রতিবাদ করবে সে নারী না। সে নারীদেরকে কতভাবে হেনস্থা করা যায় সে ততরূপভাবে করবে। তারা মনে করতেছে তার মতাদর্শের বাইরে তাকে লাথি দেওয়া জায়েজ, তার জুম ভিডিও করা জায়েজ, তাকে যে কোনোভাবে হেনস্থা করা জায়েজ। যারা করবে তাদেরকে আবার ফুলের মারা দিয়ে শুভেচ্ছাও দিবে। এই যে মনোভাবের জায়গাটা, আমরা সেটাই পরিবর্তন করতে চাই। আমরা বারবার করে বলে আসতেছি, রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে আসা উচিত, একটা চুক্তিতে আসা উচিত যে নারীদের জন্য আমরা নতুন করে সে বলতে ডাকসুকেন্দ্রিক নতুন করে অনেকে বলতেছেন নারীদের জন্য তারা নিরাপদ ক্যাম্পাস চান, কিন্তু যারা আবার লাথি দিচ্ছেন তাদেরকে ফুলের মারা দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকে দেখেন, গতকালকে আমরা বারবার করে বলে আসতেছি যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কালচার, যে রাজনীতির যে কালচার, সেই কালচার আপনাকে অবশ্যই এই কালচারটাকে চর্চা করতে হবে। বিগত দিনে আপনি আপনার স্বার্থের জন্য, সংগঠনের স্বার্থের জন্য আপনি হ্যাকমত অবলম্বন করেছেন, আপনি চুপ থেকেছেন, চুপা রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন। ভাই, এখন সময় আছে, এখন অন্তত আপনি প্রকাশ্যে আসেন। গণ অভ্যুত্থান, মানুষজন জীবন দিয়ে আপনাকে সে পরিস্থিতি তৈরি করে দিয়েছে, পরিবেশ তৈরি করে দিয়েছেন, কিন্তু আপনি এখনও যদি মনে করেন যে আমি চুপ থেকে নোংরা রাজনীতি চালিয়ে যাব, যা 1, 2, 3, 4 যখন আপনাকে মানে অতিরিক্ত স্লোগান দেন, অতিরঞ্জিত স্লোগান দেন, নোংরা স্লোগান দেন, তখন সেটা এই রাজ্যের জন্য ক্ষতিকর। আপনি যখন একজন রিটকারী নারীকে যখন আপনি গণধর্ষণ হুমকি দেন, সেটা এই রাজ্যের জন্য ক্ষতিকর। আপনি মনে করতেছেন যে আপনি অপ্রকাশ্য থেকে অ্যাডভান্টেজ নেবেন, কিন্তু সেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিংবা আমরা কখনো হতে দেব না। আপনি মনে করতেছেন যে গুপ্ত রাজনীতি করলে একটা অ্যাডভান্টেজ আছে। আমার দলে কোনো কর্মী যদি নারীকে গণধর্ষণে হুমকি দেয়, আমি খুব সাবলীলভাবে সেটাকে ডিনাই করতে পারবো, অস্বীকার করতে পারবো। কিংবা আমি বিগত 5 বছর অপকর্ম করেছি, ছাত্রলীগের হল ক্যান্ডিডেট হয়ে ছাত্রলীগের কায়দাকে, ছাত্রলীগের কালচারকে খুব নোংরাভাবে চর্চা করেছি। আমি যদি এখন প্রকাশ্যে আসি, সেগুলো প্রকাশ হয়ে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, রাজনীতি অবশ্যই স্পষ্ট হতে হবে, রাজনীতি প্রকাশ্যে আসতে হবে। যারা এখনও হ্যাকমত অবলম্বন করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই হ্যাকমত অবলম্বনের কালচার ঢাকা বিশ্ববিদ্যালয় আর চলবে না, কখনোই চলবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চাই, যেই ব্যক্তি নারীকে গণধর্ষণে হুমকি দিয়েছেন তার সর্বোচ্চ বিচার আপনারা নিশ্চিত করুন। একই সাথে যারা এখনো মনে করতেছেন গুপ্ত রাজনীতি করে আপনার গুপ্ত কর্মী বাহিনী দিয়ে আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা এখানে হাজির করবেন, আবার ধরা খাওয়া যাওয়ার পরে আপনি আবার অস্বীকার করবেন, এই কালচার থেকে আপনারা ফিরে আসুন। বারবার করে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কালচার থেকে আপনারা ফিরে আসুন। সর্বশেষ আমরা একটা কথাই বলতে চাই যে নারীর প্রতি আপনার কম্পোর্জন তৈরি করতে হবে, যে মতের হোক না কেন, সে মতাবলম্বী হোক না কেন, নারীকে তার স্বকীয়তা চর্চা করতে দিতে হবে। আমার মতের বিরুদ্ধে হলে আমি তাকে পলিটিক্যাল ডিল করব, লিগালি ডিল করব, কিন্তু আমার যে বদ্ধমূল যে ধারণাটা, মতাদর্শের জায়গা থেকে যে ধারণাটা, সেই জায়গা থেকে নারীদের কখনো হ্যারাস করা যাবে না, নারীদের কখনো ধিক্কার দেওয়া যাবে না, সেটাকে আমরা এনশিওর করতে চাই। সর্বশেষ নির্বাচন কমিশনকে আবার উদাত্ত আহ্বান জানাই, ডাকসু নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে, শিক্ষার্থীদেরকে আপনারা
অনুপ্রাণিত করুন, নিরুৎসাহিত করবেন না। শিক্ষার্থীরা নিরুৎসাহিত হয়ে 9 দিনের ছুটি পেয়ে তারা বাড়ি চলে যাচ্ছে। সেই জায়গাটা আপনারা কিভাবে কোন প্রসেসে গেলে, আগে তো আপনারা আমাদের কথা শুনেন নাই, কোন প্রসেসে গেলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে। কোন একটা গুচ্ছিকে আপনি তার পার্সিয়ালিটি মেনটেন করবেন না, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করুন, শিক্ষার্থীদেরকে ডাকসুর জন্য ক্যাপাবল করে তুলুন, যাতে করে আবারও না বলতে হয় যে আমরা 1 বছর পর যে প্রতিনিধি নির্বাচিত হয়েছে আমরা প্রতারিত হয়েছি। যারা নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তাদের নারীদের কাছে এসেছেন, ফ্যাসিনেশন জায়গা থেকে নারী হয়তো ভোট দিয়ে দিয়েছেন, কিন্তু আবারও দেখা যাচ্ছে নারীরা দর্শনের শিকার হচ্ছে, হুমকির শিকার হচ্ছে, আবার নারীকে ফ্লাইং কিক দেওয়া হচ্ছে। আবারও টিএসসিতে একজন নারী সে দাঁড়িয়েছিল হয়তো তার সিটের জন্য, সে তার বিরুদ্ধে গিয়েছিল, ওই যে গ্রুপের বিরুদ্ধে গিয়েছিল, নারী জুম করে ক্লোজ শট ভিডিও করবে, নারীকে দেখা যাচ্ছে ক্ষেত্রে সে লাথিও মারবে। আমরা সেটা বিরুদ্ধে আচরণ করতে চাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও উদাত্ত আহ্বান জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন আছে স্পেসিফিক একজন করে ভাই? না আমরা দেখুন, আমি তো দেখুন, প্রথম কথা হচ্ছে দেখেন, তারা তো গুপ্ত রাজনীতি করে, সেই জায়গায় তারা অস্বীকার করার জন্য তারা এই প্রকাশ্যে আনতেছে না বারবার করে। তাহলে আপনি কী দিয়ে প্রমাণ করবেন? অবশ্যই তারা অফলাইন এবং অনলাইন কর্মকাণ্ড দিয়ে। আপনি দেখেন সে অনলাইনে সরাসরি নিজেকে শিবিরের সমর্থক হিসেবে সে ঘোষণা করেছে। আমরা বারবার করে বলতেছি আপনার হলে কতজন কর্মী আছে, জনশক্তি কতজন আছে, সেগুলো আপনি প্রকাশ করুন। কেন প্রকাশ করতেছেন না? শিবিরের যে সভাপতি বর্তমান ফরহাদ হোসেন, তিনি বলতেছেন হলে কারা শিবির করে সেটা সবাই জানেন। তার মানে কি আমরাও তো জানি কারা শিবির। তার মানে আমরা যদি তার অফলাইন কর্মকাণ্ড অনলাইন কর্মকাণ্ড দেখে বুঝে যাই এ শিবির করে, তাই স্বাভাবিকভাবে ফরহাদের বক্তব্য দেখে বলতে পারি, যেহেতু আমরা জানি, তাহলে বলতে পারি যে আলী হোসেন তিনি নিজে শিবির করেন, কারণ তিনি ফেসবুকে সেটা তিনি প্রমাণ দিয়েছেন, সেটা তিনি স্বীকার করেছেন তিনি শিবির করেন।